ওকে, আমি অনেকদেরকে রেকর্ড দিয়ে দিছি, স্টার্ট করতে পারি। আচ্ছা, জৈব রসায়নে আমরা পড়বো কি কি। আমাদের শুরুটা হবে হচ্ছে এখন, নামকরণ থেকে এবং বেসিক কিছু অংশ থেকে। নামকরণ তোমাদেরকে অনেকটাই আমি পড়ায় ফেলছিলাম, ঠিক আছে? তো সেই জায়গা থেকে যদি একটু স্টার্ট করি। ওকে, আচ্ছা, আমাদের প্রথমে কিছু কার্যকরী মূলক দিয়ে শুরু করতে হবে। বিশেষ কিছু কার্যকরী মূলক, আচ্ছা, কেমন বিশেষ কার্যকরী মূলক? সেটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ইমিন মূলক, ইমিন বা অ্যাজোমেথিন মূলক, ইমিন অথবা অ্যাজোমেথিন। আচ্ছা, ইমিন বা অ্যাজোমেথিন কোনটাকে বলে? কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে ইমিন বা অ্যাজোমেথিন মূলক। আচ্ছা, তাহলে এটার সাথে অ্যামিনের পার্থক্য কোথায়? অ্যামিন কোনটা? অ্যামিন হচ্ছে আমাদের NH2, NHR অথবা NR2, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যামিন। আর ইমিন কোনটা? ইমিন হচ্ছে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে ইমিন। ওকে, আচ্ছা, আরো কিছু স্পেশাল মূলক আছে, যেমন আমরা বলি হচ্ছে সায়ানো মূলক, সেটা হচ্ছে সায়ানো বা নাইট্রাইল মূলক, C∧N, এটাকে আমরা কি বলি? সায়ানো বা নাইট্রাইল মূলক। এখন আমি এই জায়গা থেকে কেন শুরু করলাম, তোমাদের সবাইকে ফাউন্ডেশন কোর্সটা কিন্তু করানো আছে। ফাউন্ডেশন কোর্স মানে তুমি জৈব যৌগের ভিত্তি যে কোর্সটা ছিল, অর্থাৎ প্রথম 5টা লেকচার, আমার সেই লেকচার গুলো আমি তোমাদেরকে আগেই দিয়ে দিছিলাম এবং এটা আগেই তোমাদেরকে পড়ানো আছে বা তোমরা পড়ে নিছিলা। আচ্ছা, এখন এখান থেকে কি প্রশ্ন হইতে পারে? যেমন আমাদেরকে প্রশ্ন করবে যে মিথাইল সায়ানাইড বা সায়ানোমিথেন, এইটাতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কতটি? কিংবা এসিটোনাইট্রাইল যৌগটিতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কতটি? আমরা শুরুই করলাম এই জায়গা থেকে। এখন পরীক্ষার হলে আমি মিথাইল সায়ানাইড বা এসিটোনাইট্রাইল দেখে চিনলামই না, তাহলে সিগমা পাই বন্ধন বের করার আর কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, আমরা যদি বলি এসিটিক অ্যাসিড মানে কি? 2 কার্বনের অ্যাসিড না? যদি আমরা বলি এসিটিক অ্যাসিড। আচ্ছা, যদি আমি বলি হচ্ছে এসিটোনাইট্রাইল মানে 2 কার্বনের নাইট্রাইল। কয় কার্বন? 2 কার্বনের নাইট্রাইল। তাহলে একটা কার্বন তো থাকবেই, আরেকটাতে তো নাইট্রাইল আছেই, এটা হচ্ছে এসিটোনাইট্রাইল আসলে। তবে কার্বন তো একলা থাকে না জৈব যৌগে, কার্বনের বাকি হাতগুলো কি থাকে? হাইড্রোজেন থাকে। তাহলে এসিটোনাইট্রাইল যৌগে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কতটি? সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা এখন গুনতে হবে। আমরা একটু হাত পা ছেড়ে যদি লিখি কার্বনকে, এই হচ্ছে কার্বন, এই হচ্ছে N, তাহলে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা হবে, একক বন্ধন যতগুলো আছে সবগুলো হচ্ছে সিগমা, আর পাই বন্ধন হচ্ছে এখানে কয়টা? 2টা। তাহলে 5টা সিগমা 2টা পাই, এটাই হচ্ছে এসিটোনাইট্রাইলে টোটাল সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা। ঠিক আছে? ওকে, ঠিক তেমনি ভাবে তোমাকে যদি আমি বলি যে মিথাইল ইমিন, কি নাম? মিথাইল ইমিন। আচ্ছা, ইমিনের কার্যকরী মূলকটা কি? C∧N, মূলত N এর সাথে একটা H থাকবে, সমস্যা নাই। ওকে, আর কার্বনের সাথে আরেকটা CH3 থাকবে, এটা মিথাইল। আর এই অংশটাকে বলি আমি ইমিন গ্রুপ। কি গ্রুপ? ইমিন বা অ্যাজোমেথিন গ্রুপ। কার্বনের বাকি হাতে হাইড্রোজেন বসায় দাও, কোনো সমস্যা নাই। তাহলে ইন টোটাল সিগমা এবং পাই বন্ধন কয়টা থাকে এখানে? একটু গনে দেখো তো, হাত পা ছেড়ে লিখি। হাইড্রোজেনের 3টা কার্বনের সাথে একটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন। তাহলে এখানে সিগমা গণ দেখি, 1টা 2টা 3টা 4 5 6, 6টা সিগমা আর একটা পাই বন্ধন আছে। এটা কি আমরা বলবো হচ্ছে মিথাইল ইমিন যৌগে কয়টি সিগমা কয়টি পাই বন্ধন থাকে। আমি আসলে কি পড়াচ্ছি? আমি চাইলে কার্যকরী মূলকের ছকটা বলে দিতাম মুখস্থ করো, হ্যাঁ ওটা তো তোমরা মুখস্থ করবাই। কার্যকরী মূলকের ভেতর থেকে জৈব রসায়নে এমসিকিউ আসে কিনা, এটা হচ্ছে সেই কথাটা। হ্যাঁ আসে, কার্যকরী মূলক থেকে আমরা যে এমসিকিউ গুলো আসার সেটা দেখতেছি আসলে। ওকে, ঠিক তেমনি ভাবে আমাদের আরো কিছু স্পেশাল কার্যকরী মূলক আছে, যেমন হচ্ছে থায়ল বা মারকেপ্টো।
এখন প্রথম জৈব রসায়ন ক্লাসে আমি এখান থেকে কেন শুরু করতেছি, কারণ হচ্ছে আমাকে নিশ্চয়ই একটা ছাত্রকে অ্যালকোহলের কার্যকরীমূলক OH, অ্যালডিহাইডের কার্যকরীমূলক CHO এটা এখন বোঝানো লাগবে না। কেন লাগবে না? যাদের এই দুর্বলতাটাও আছে আমি তাদেরকে আগেই ভিডিও দিয়ে দিছিলাম, সে আরো মাসখানেক আগে 5-6টা ভিডিও দেওয়া ছিল, ঠিক আছে? সো এগুলো দিয়ে আমরা সময় নষ্ট করব না। আমরা থায়োল বা মার্কেপ্টো চিনবো। কোনটা? অ্যালকোহল যেমন OH, থায়োল হচ্ছে SH, এটাকে আমরা বলি হচ্ছে থায়ো বা মার্কেপ্টো গ্রুপ, থায়োল বা মার্কেপ্টো। ওকে, ঠিক আছে। তাহলে আমাকে যদি কেউ বলে মিথাইল থায়োল, এটা হচ্ছে মিথাইল থায়োল বা মার্কেপ্টো মিথেন। আচ্ছা, একটু কঠিন লাগতেছে, আমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। এই যৌগটার নাম কি বলতো? এটা তো দেখছো জীবনে অনেকবার। এটার নাম মিথাইল, এটার নাম ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। আচ্ছা, এটার আরেকটা সিনোনিম আছে, কি নাম? ক্লোরোমিথেন। তাহলে উপরেরটার নাম দুইটা থাকতে পারে, মিথাইল থায়োল অথবা মার্কেপ্টো মিথেন। আচ্ছা, এখন বলতো ভাইয়া থায়োমিথেন কেন বলবো না? মনে রাখবা, থায়োলের এসএইচ কে যদি শাখা আকারে কোথাও বলতে চাও তাহলে মার্কেপ্টো আকারে বলতে হবে। আই রিপিট, থায়োলের এসএইচ কে যদি শাখা আকারে বলা লাগে তাহলে শাখাটার নাম হয়ে যায় মার্কেপ্টো। আচ্ছা, তাহলে এইটার নাম কি হবে? 2 কার্বন আর SH। এইটার নাম লেখো দেখি কমেন্টে। এইটার তুমি শাখা দিয়ে নাম কি লিখবা? মার্কেপ্টো ইথেন লিখবা কিনা? মার্কেপ্টো ইথেন, কারণ এটা 2 কার্বনের জাতক, মার্কেপ্টো ইথেন। ঠিক আছে, ওকে। তাহলে এই থায়োলের ঝামেলাটা শেষ হলো আমাদের। আমরা থায়োলকে থায়োল বলবো সরাসরি বললে, অথবা আমরা এটাকে মার্কেপ্টো নামে ডাকবো। আমি আরেকটু সহজ করে দিই। তোমরা জীবনে প্রথম যখন এই যৌগটা দেখছিলা তখন এটার নাম দিছিল মিথাইল অ্যালকোহল, দিছে না? কিন্তু এটা আরেকটা নাম আছে, হাইড্রক্সি মিথেন। অর্থাৎ শাখার নামকে আগে উল্লেখ করে এরপরে মূল জাতকের নামকে অ্যালকেনের নামের মতো করে আঁকতে হবে। মূল জাতক কি? 1 কার্বন, 1 কার্বন মানে মিথেন, তাহলে এটা হচ্ছে হাইড্রক্সি মিথেন। এইভাবেও কিন্তু আমরা চাইলে বলতে পারি। ঠিক তেমনি মার্কেপ্টো মিথেন বলা যায়। ওকে, আর কি কি এমসিকিউ এখান থেকে আসে? সবচেয়ে বেশি এমসিকিউ মনে হয় আসে আমাদের এই অংশটা থেকে, অ্যালকোহল যোগ অ্যাসিড মিলে কোন কার্যকরী মূলকটা আমাদেরকে দিবে? অ্যালকোহল হচ্ছে ROH আর অ্যাসিড হচ্ছে R', COOH। একটা অ্যাসিড আর অ্যালকোহল যদি এক অণু পানি অপসারণ করে তাহলে যা পাবে তাকে অ্যাস্টার বলে। কি বলে? অ্যাস্টার। এটা মনে হয় 100 বার আসছে ভর্তি পরীক্ষায় বা এইচএসসি তে। আচ্ছা, তাহলে অ্যালকোহলের আর অ্যাসিডের OH এই দুইটা মিলে কি তৈরি হবে? ROCOR'। এটাকে কি বলে? অ্যাস্টার বলে। আবারও বলতেছি, একখান থেকে H নিয়ে যাও আর একটা জায়গা থেকে OH নিয়ে যাও, এটাকে কি বলে? অ্যাস্টার বলে। ঠিক আছে, ওকে। অ্যাস্টারের কার্যকরী মূলক, তাহলে অ্যাস্টারের কার্যকরী মূলকটা কি লেখা যায় আসলে? COOR, কুর। COOR, এটাকে আমরা কি বলি? অ্যাস্টার বলি। ঠিক আছে, ওকে। যারা ক্লাস লেকচার তুলতে পারতেছো তুলতে থাকো, আর না হলে পরবর্তীতে হয়তোবা রেকর্ড থেকে তুলে নেওয়া লাগতে পারে, বাট কিছু টপিক তুলে রাখা ভালো। আচ্ছা, আমি যদি বলি 2 অণু অ্যাসিড থেকে কোন ধরনের কার্যকরী মূলক পাওয়া যায়? 2 অণু অ্যাসিড থেকে কোন ধরনের কার্যকরী মূলক পাওয়া যায়? 2 অণু অ্যাসিড থেকে 1 অণু পানি সরায় ফেললে আমরা যেটা পাই তার নাম হচ্ছে অ্যানহাইড্রাইড। কি নাম? অ্যানহাইড্রাইড। দেখো, COOH, এটা কি? অ্যাসিড। আরেকটা অ্যাসিড আঁকো, COOH। এটা কি 2 অণু অ্যাসিড হয়েছে না? 2 অণু অ্যাসিড হতে 1 অণু পানি সরাবো। কিভাবে পানি সরাবো? এই যে পানি সরাইলাম, এই যে পানি আলাদা করে ফেললাম। তাহলে বাকিটা দেখে দেখে লেখো, COOH
CO, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে অ্যানহাইড্রাইড। 2 অণু অ্যাসিড 1 অণু পানি অপসারণের মাধ্যমে যা তৈরি করে তাকে বলে কি? অ্যানহাইড্রাইড। ওকে, আর কি কি কার্যকরী মূলক আছে? অ্যাসিডের জাতক আছে কিছু। অ্যাসিডের জাতক বলতে বোঝায় এইটা হচ্ছে আমাদের অ্যাসিড। অ্যাসিডের OH এর বদলে যদি হ্যালোজেন আনো, কি আনো? হ্যালোজেন, তাহলে এটার নাম হয়ে যায় অ্যাসিড হ্যালাইড অথবা অ্যাসাইল হ্যালাইড। দুইটাই নাম, খুব খেয়াল করবা, অ্যাসিড হ্যালাইড অথবা অ্যাসাইল হ্যালাইড। যদি OH এর বদলে তুমি NH2 আনো, তাহলে এটার নাম হয়ে যাবে অ্যামাইড। কি নাম হবে? অ্যামাইড। তাহলে এগুলো হচ্ছে অ্যাসিডের জাতক। আরেকটা হচ্ছে যদি আমাদের OH এর বদলে OR আসে, তাহলে এটা কি হয়ে যায়? COOR, একটু আগেই পড়াইছি, অ্যাস্টার। আর যদি RCO OCOR এরকম থাকে, এটার নাম কি হবে? COOCO, এটার নাম কি? অ্যানহাইড্রাইড। ওকে, আচ্ছা, একটা এমসিকিউর প্রশ্নের আনসার দিব আমরা যে অ্যাসিডের মূল জাতক কতটি? অ্যাসিডের মূল জাতক 4টি: অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, অ্যাস্টার, অ্যানহাইড্রাইড। অ্যাসিডের মূল জাতক 4টি: হ্যালাইড, অ্যাস্টার, অ্যামাইড, অ্যানহাইড্রাইড। ঠিক আছে, এগুলো হচ্ছে এমসিকিউর প্রশ্ন। কোথা থেকে? বইতে যে একটা কার্যকরী মূলকের বক্স দিছে সেইখান থেকে এই প্রশ্নগুলো। আচ্ছা, 2-1 জনের ভিডিও অন আছে, কাইন্ডলি ভিডিওটা অফ করো। অযথা ভিডিও অন রেখে এমবি নষ্ট করার দরকার নাই। একটু চেক করে দেখো, 2-1 জনের ভিডিও অন আছে, আমি দেখতে পাচ্ছি। কষ্ট করে ভিডিওটা অফ করে ফেলো। ওকে, এবার আসো, আমরা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে বিভিন্ন কার্যকরী মূলক নিয়ে আলোচনা। আমাদের আরো কিছু কার্যকরী মূলক আছে। SO3H, এটার নাম হচ্ছে সালফোনিলিক অ্যাসিড। আমাদের সালফোনিলিক অ্যাসিড অর্থাৎ সালফার এর উপর ভিত্তি করে দুইটাই শুধু কার্যকরী মূলক আছে, সালফারের উপর ভিত্তি করে। ঠিক আছে, একটা সালফোনিলিক অ্যাসিড আর একটা হচ্ছে থায়ল। এছাড়া সালফার ভিত্তিক আর কোনো কার্যকরী মূলক আমাদের কাছে নাই আসলে। ঠিক আছে, ওকে। আরেকটা কার্যকরী মূলক আমাদের পড়া হয় না, সেটা হচ্ছে ইথার। ইথারের কার্যকরী মূলক হচ্ছে সিঙ্গেল বন্ড ও। ও এর দুই পাশে কি থাকবে? আর থাকবে, আর। এটাকে আমরা বলি ইথার। ভাইয়া আর কি? আর হচ্ছে অ্যালকাইল মূলক। আর এর কথা তো সবার মনে আছে, আর হচ্ছে এইটা CnH2n+1, এটাকে আমরা বলি আর। কার্বনের নাম্বার n এর মান নিজের ইচ্ছা মতো বসায় নিবা, সেটাই হবে আর এর মান। ঠিক আছে, ওকে। এখন তোমাদেরকে হচ্ছে আমি নামকরণটা একটু ভালো করে দেখাইছিলাম। এখন সমানতা কি আলাদা করে পড়াবো? না, সমানতা আমি কোথায় পড়াবো? আমি চ্যাপ্টারের মাঝখানে মাঝখানে সমানতা পড়াবো। অর্থাৎ অ্যালকেন যখন চ্যাপ্টারটা পড়াবো তখন অ্যালকেনের সমানতা, যখন অ্যালকিন পড়াবো তখন অ্যালকিনের সমানতা, এভাবে করে আমরা আগাবো। আমরা জৈব যৌগের বেসিকে চলে যাব। জৈব যৌগের বেসিক, জৈব যৌগের বিক্রিয়ার বেসিক সমূহ। খুব ঝটপট এগুলো পড়ে ফেলবো, পুরনো পড়া। জৈব যৌগের বিক্রিয়ার বন্ধন ভাঙে কেভাবে? বন্ধন ভাঙে দুই ভাবে, বিষম বিভাজন আর সুষম বিভাজন। জৈব যৌগ তো কিভাবে বিক্রিয়া করে এটা একটু আমাদের মুখস্থ রাখতে হবে, কিভাবে, সেটার জন্য অনেক পলিসি আছে। এখন আগামী 20 মিনিট আমরা এই পলিসিটা ডেভেলপ করব। বিষম বিভাজন, সুষম বিভাজন। বিষম বিভাজনটা নিয়ে আগে একটু কথা বলি। বিষম বিভাজন, 1 নাম্বার পয়েন্ট। ধরা যাক আমার জৈব যৌগটা এমন RX, যেখানে X অধিক তড়িৎ ঋণাত্মক, তাহলে সমযোজী বন্ধনের ইলেকট্রন X নিচের দিকে টেনে নিবে এবং R হয়ে যাবে প্লাস, X হয়ে যাবে মাইনাস। এই যে R প্লাস, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। কি বলে? কার্বোক্যাটায়ন।
তাহলে জৈব যৌগের বিষম বিভাজনের ফলে যে ধনাত্মক চার্জযুক্ত কার্বন তৈরি হয় তাকে কার্বোক্যাটায়ন বলে। আচ্ছা ভাইয়া, কার্বোক্যাটায়ন কয় প্রকার? 3 প্রকার। কার্বোক্যাটায়ন কয় প্রকার? 3 প্রকার। যদি এই কার্বন পজিটিভ যেটা, সেটার সাথে 3টা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি এইটার সাথে 2টা অ্যালকাইল মূলক থেকে থাকে, তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি এটার সাথে একটা অ্যালকাইল মূলক থাকে, তাহলে সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর যদি শুধু 3টাই হাইড্রোজেন থাকে, তার নাম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। একটা লাইন পড়াবো, সেই লাইনটা আশা রাখি সবার মনে হবে বা মনে থাকবে। জৈব যৌগে কার্বোক্যাটায়নটা কখন তৈরি হবে? বিক্রিয়ার মধ্যখানে তৈরি হবে। কোথায়? বিক্রিয়ার মধ্যখানে। একটা গ্রাফ খেয়াল করো, অধ্যায় 4-এ পড়ছি, এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। বিক্রিয়ক থেকে উৎপাদে পৌঁছাতে হলে একটা ন্যূনতম শক্তির চূড়া পার হয়ে যাইতে হয়। এটাকে বলা হয় কি? এই জায়গাটা বলা হয় মধ্যবর্তী অবস্থা। জৈব বিক্রিয়ায় এটা সবচেয়ে বেশি দেখা যায়। যদি বিক্রিয়ক মধ্যবর্তী অবস্থায় গিয়ে স্থিতিশীলতা প্রাপ্তি না হয়, তাহলে সে উৎপাদে কখনো পরিণত হবে না। অর্থাৎ সে এই পাহাড়ের চূড়ায় এই কারণেই উঠবে যদি পাহাড়ের চূড়ায় স্থিতিশীল কিছু থাকে। তাহলে আমি ধরে নিলাম এখানে একটা জৈব যৌগ রওনা হচ্ছে, একটা বিক্রিয়ক, সেটা একটা আরএক্স। এই আরএক্সটা অনেক রকম হইতে পারে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, অনেক রকম হইতে পারে। মাঝপথে যে বেশি স্টেবল হবে, ওই বিক্রিয়া হওয়ার সম্ভাবনা তত বেশি। এটাই তো আমি বলছি। আচ্ছা, আর এর কাজটা কি? আর হচ্ছে ইলেকট্রন ত্যাগী মূলক। কি মূলক? ইলেকট্রন ত্যাগী মূলক। আচ্ছা ভাই, ইলেকট্রন ত্যাগী মূলক মানে কি? আর এর অরিজিনটা কোথায়? আসলে এটা হচ্ছে আমাদের CnH2n-2। এইখান থেকে হাইড্রোজেন চলে গেলে থাকে CnH2n+1, এটা থাকে তো। আচ্ছা, CnH2n+2 থেকে CnH2n+1, এর মানে একটা হাইড্রোজেন চলে গেছে, কিন্তু ইলেকট্রনটা এখানে এখনো আছে। অর্থাৎ একটা অ্যালকাইল মূলকের কাছে এক্সট্রা ইলেকট্রন থাকে, যেটা সে পার্শ্ববর্তী নিউক্লিয়াসকে দিতে পারে। এই যে পার্শ্ববর্তী নিউক্লিয়াসের দিকে ইলেকট্রন ঘনত্ব আমি ঠেলে দিচ্ছি, এটাকে বলা হয় আবেশী প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট। কি ইফেক্ট? ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে এই ইন্ডাকটিভ ইফেক্ট সবচেয়ে বেশি কার্যকর কোথায় বলো দেখি? এইটা, এই 2 নাম্বারটা নাকি লাস্টেরটা? সবচেয়ে বেশি ইন্ডাকটিভ ইফেক্ট কোথায় থাকবে? যত বেশি অ্যালকাইল মূলক তত বেশি ইন্ডাকটিভ ইফেক্ট। যত বেশি অ্যালকাইল মূলক তত বেশি ইন্ডাকটিভ ইফেক্ট, অর্থাৎ ইলেকট্রন দান করার প্রবণতা। কাকে ইলেকট্রন দিবে? পার্শ্ববর্তী নিউক্লিয়াসকে ইলেকট্রন দিবে। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নগুলা বোঝা গেল। আচ্ছা, যদি সবচেয়ে বেশি ইলেকট্রন সে পেয়ে থাকে, পজিটিভ চার্জটা পেয়ে থাকে এখানের, তাহলে স্থিতিশীলতার ক্রম কি হবে? 321 নাকি 123? 3 greater than 2 greater than 1 এইটা হবে, নাকি 1 2 3 হবে? কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম মরার আগ পর্যন্ত মনে থাকতে হবে। এটা কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম, যতদিন জৈব রসায়ন পড়বো মনে থাকতে হবে। 321, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা হচ্ছে স্থিতিশীলতার ক্রম। কার? কার্বোক্যাটায়নের। ঠিক আছে, কারণ 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি ইন্ডাকটিভ ইফেক্ট আছে বা আবেশী প্রভাব আছে। এখন প্রশ্ন শুনো, কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম কোনটি? 3 2 1। কার্বোক্যাটায়ন কিভাবে স্থিতিশীলতা প্রাপ্ত হয়? ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে। কি ইফেক্ট? ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশী প্রভাব। কার ইন্ডাকটিভ ইফেক্ট? অ্যালকাইল মূলকের ইন্ডাকটিভ ইফেক্টের কারণে। অ্যালকাইল মূলক ইলেকট্রন ত্যাগী। জৈব রসায়নে 2টা কথা মনে রাখবা, অ্যালকাইল মূলক থাকা ভালো, বেশি থাকলে খারাপ। এই 2টা লাইন মনে রাখবা। অ্যালকাইল মূলক থাকা মানে ইন্ডাকটিভ ইফেক্ট, বেশি ইন্ডাকটিভ হলে আবার স্টেরিক বাধা হয়ে যাবে। বাস, ওকে। এখানে নতুন পুরাতন 2 রকম ছাত্র মিশ্রিত অবস্থায় আছো। যারা আগের, তাদের জন্য পড়াগুলো নতুন না, কিন্তু রিভিশন হচ্ছে। আর যারা নতুন, তারা মনোযোগ দিয়ে খেয়াল করবা। ঠিক আছে, একবার তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে আমরা টেনে টেনে পড়তে পারবো অনেক। এখানে একটা মৌল আছে, তার নাম কিউ। আর হচ্ছে আমার কার্বন, আর কি অ্যালকাইল বা কার্বনটা।
দুর্ভাগ্যবশত যদি এমন কিছু হয় যে কার্বন এই কিউ থেকে কম তড়িৎ ঋণাত্মক, বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে এই বন্ধনের ইলেকট্রন কার্বন নিজের দিকে টান দিবে, বন্ধন ভাঙার সময় নিজের দিকে ইলেকট্রন টান দিবে, আর হয়ে যাবে মাইনাস, কিউ হয়ে যাবে প্লাস। এই যে এটা তৈরি হলো এটাকে বলা হয় কার্বানায়ন। কি বলে? কার্বানায়ন। তাহলে জৈব যৌগের বিষম বিভাজনের ফলে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন যদি বিক্রিয়ার মধ্যপথে তৈরি হয় সেটাকে কার্বানায়ন বলে। আচ্ছা, একটা হিন্টস দাও দেখি, কার্বন থেকে কম তড়িৎ ঋণাত্মক বা তড়িৎ ধনাত্মক কে হইতে পারে? কার্বন থেকেও কম তড়িৎ ঋণাত্মক কার এরকম আছে, কে হইতে পারে বলো দেখি? আমরা একটা লাইন সবসময় পড়ছিলাম, ধাতু সবসময় আসলে তড়িৎ ধনাত্মক, ঠিক আছে? যেমন একজন বলতেছে ভাই সিজিয়াম, তোমার কথা ঠিক আছে, তো ধাতু। তাহলে আমরা জৈব রসায়নে যখন আর এর সাথে মেটাল পাবো, কি পাবো? এম, এম মানে ধাতু পাবো, তখনই বিক্রিয়াগুলো কার্বানায়ন পদ্ধতিতে হবে। একটু সহজ করে দিই, ধরে নাও তোমার বইতে 100টা বিক্রিয়া আছে যেটা বিষম বিভাজনের মাধ্যমে হয়, 100 বিক্রিয়া আছে বিষম বিভাজনের মাধ্যমে, এর মধ্যে 95টা বিক্রিয়াই আমি পাবো কার্বোক্যাটায়নের মাধ্যমে। তাহলে কার্বানায়নের বিক্রিয়া কোনগুলো? কার্বানায়নের বিক্রিয়া হচ্ছে ম্যাক্সিমাম যেগুলোতে কার্বনের সাথে ধাতু থাকে। এক কথায় এখন বলে রাখি, পরে মনে থাকবে, গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া হচ্ছে কার্বানায়ন দিয়ে বিক্রিয়া। এমসিকিউর জন্য মনে রাখবা, গ্রিগনার্ড বিকারক কাকে বলে? RNGX কে গ্রিগনার্ড বিকারক বলে। এটা যখন চ্যাপ্টার পড়াবো তখন ডিটেলস পড়বো, এখন জাস্ট মনে রাখবো একমাত্র আমাদের গ্রিগনার্ড বিকারকই আছে যেটা ধাতু সহ আমাদের বিকারক, ঠিক আছে? ওকে, এখন কার্বানায়নের কি এরকম কোন স্থিতিশীলতার ক্রম আছে কি না? মাঝপথে কার্বানায়ন তৈরি হতে পারে কিরকম? এইটা একটা কার্বানায়ন যেটার 3টা অ্যালকাইল মূলক, এইটা একটা কার্বানায়ন যেটা 2টা অ্যালকাইল মূলক, আর এইটার একটা অ্যালকাইল মূলক। আরেকটা কার্বানায়ন আছে যেটার সব হাইড্রোজেন কোনো অ্যালকাইল মূলক নাই। আচ্ছা, একটা লাইন বলছিলাম কিছুক্ষণ আগে, অ্যালকাইল মূলক থাকা ভালো, বেশি থাকলে স্থানিক বাধা দেখা দিবে। আমার মাঝখানে এটা কি চার্জ? নেগেটিভ চার্জ। অ্যালকাইল মূলক ইলেকট্রন ঘনত্ব পুশ করতে চাচ্ছে, কি লাভ? আমার তো নেগেটিভ চার্জ আগেই আছে, কেন্দ্রে নেগেটিভ চার্জ, সাইডের থেকেও নেগেটিভ চার্জ আসতেছে, বিকর্ষণ হবে, স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে, বন্ধনগুলো ভেঙে যাবে, কিছুই করতে পারবে না, স্থিতিশীল থাকতে পারবে না। তাহলে কার্বোক্যাটায়নের যদি হয় 321, কার্বানায়নের স্থিতিশীলতার ক্রম হচ্ছে 123, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। সবার প্রথমে কে? মিথাইল কার্বানায়ন। এটা হচ্ছে কার্বানায়নের স্থিতিশীলতার ক্রম, আর আগেরটা যেটা পড়ছি সেটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম। মনে থাকে জানো, ঠিক আছে? 123 আর 321। আচ্ছা, বিষম বিভাজন শেষ, সুষম বিভাজন। বইতে সুষম বিভাজন দিয়ে মাত্র 4টা বিক্রিয়া আছে। কয়টা? 4টা। এই 4টাই পরীক্ষায় ঘুরে ফিরে আসবে। ওকে, আচ্ছা, মনে করো ক্লোরিন গ্যাস Cl2, আমি জৈব যৌগ না অজৈব যৌগ দিয়ে একটু বোঝাবো। এখানে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নাই। যদি সূর্য রশ্মির সুষম এনার্জি, আল্ট্রাভায়োলেট রশ্মি যদি সুষম ভাবে ফোটন আকারে, প্যাকেট আকারে এর মধ্যে প্রয়োগ করা যায় বা প্রয়োগ হয়, তখন এরা কিভাবে ভাঙবে? ক্ষণিকের জন্য এরা এইভাবে ভাঙবে। দেখো, আমি তীর চিহ্নটার মাথা এভাবে একটু ভেঙে রাখছি, তীর চিহ্নটা আমি এইভাবে দেই নাই, সম্পূর্ণ তীর চিহ্নটা যদি ফিল আপ করি, এর মানে হচ্ছে 2টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে বা 2টা ইলেকট্রন একসাথে চলে যাচ্ছে। আর সিঙ্গেল অ্যারো মানে একটা ইলেকট্রন, এটাকেই বলে সুষম বিভাজন। তোমার ইলেকট্রন তুমি নাও, আমার ইলেকট্রন আমি রাখতেছি, এই মাত্রই বন্ধন থেকে মাত্র ভাঙছে।
এই জিনিসটাকে বলা হয় ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। কি নাম? ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। ডেফিনেশনটা মাথায় রাখো। জৈব যৌগের সুষম বিভাজনের ফলে সৃষ্ট অযুগ্ম ইলেকট্রনধারী মূলকটিকে ফ্রি রেডিকেল বলে। কি মূলক? অযুগ্ম ইলেকট্রনধারী মূলকটিকে ফ্রি রেডিকেল বলে। জৈব যৌগের সুষম বিভাজনের ফলে সৃষ্ট অযুগ্ম ইলেকট্রনধারী মূলকটিকে ফ্রি রেডিকেল বলে। ফ্রি রেডিকেল অত্যন্ত অস্থিতিশীল। এটা তৈরি হয়ে সাথে সাথেই কি যাবে জানো? মনে করো এই বায়ুমণ্ডলে যে আমরা যতক্ষণ কথা বলতেছি ততক্ষণে অনেক ক্লোরিন ফ্রি রেডিকেল তৈরি হয়েছে, ততক্ষণে অনেক হাইড্রোজেন ফ্রি রেডিকেলও ঠিক একইভাবে তৈরি হয়েছে, H ডট যোগ H ডট। এরকম পরস্পর দুইটি ফ্রি রেডিকেল মিলিত হয়ে স্থিতিশীল কিছু একটা তৈরি করবে, HCl গ্যাস। অর্থাৎ আমরা কথা বলতে বলতেই মিলিয়ন মিলিয়ন বিক্রিয়া হয়ে গেছে। আল্ট্রাভায়োলেট রশ্মি, সানলাইটও হইতে পারে, সেটা আমাদের ঘরের যে লাইট সেটা দিয়েও আমাদের বায়ুমণ্ডলের মিথেন, ক্লোরিন এগুলো বিয়োজিত হয়ে বিক্রিয়া হয়ে যেতে পারে। এটাকে কি বলবো? সুষম বিভাজন বলবো, ফ্রি রেডিকেল তৈরি হওয়া বলবো। এখন অর্গানিকের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়? অর্গানিকের যে যৌগগুলো আছে সেটার ক্ষেত্রে ফ্রি রেডিকেল তৈরি হওয়ার জন্য বাহ্যিক একটা ইনফ্লুয়েন্স লাগে। মনে রাখবা, প্রশ্নে হাইড্রোজেন পারঅক্সাইড, অ্যালকাইল পারঅক্সাইড, HNO অথবা ইউভি, ফুটন্ত প্লাস উচ্চচাপ, এই খাতায় একটু লিখতে হবে। কিভাবে পরীক্ষার হলে বুঝবো বিষম সুষম বিভাজন দিয়ে প্রশ্ন আসছে কিনা? এই চারটা মেথডে: হাইড্রোজেন পারঅক্সাইড, অ্যালকাইল পারঅক্সাইড, HNO বা ইউভি এবং ফুটন্ত প্লাস উচ্চচাপ। যে ট্রিক্স গুলো শিখাইতেছি এগুলো যদি মনে রাখো, আজকের ক্লাস মুখস্থ রাখা মানে সামনের সব অনেকগুলো ক্লাস ইজি হয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে এই চারটা পয়েন্টে যদি দেখো পরীক্ষায়, এই চারটা পয়েন্ট যখন তুমি পড়তে গিয়ে খাতায় দেখবা, বুঝে ফেলবা সেটা হচ্ছে কি, সেটা ছিল হচ্ছে সুষম বিভাজন। এই চারটা পয়েন্ট কিন্তু আমাদের খেয়াল রাখতেই হবে, মাস্ট বি খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ওকে, এখন একটু খেয়াল করা যাক। একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটা আমার মিথেন। এখন কোন এক জায়গা থেকে ক্লোরিন ফ্রি রেডিকেল আসছে। ফ্রি রেডিকেল গুলো সবচেয়ে বেশি অ্যাটাক করে জৈব যৌগের কার্বন হাইড্রোজেন বন্ধনে। কোন বন্ধনে? কার্বন হাইড্রোজেন। সবচেয়ে ইজিলি ইনফ্লুয়েন্স করা যাবে হাইড্রোজেনকে। কেমন ইনফ্লুয়েন্স? হাইড্রোজেন তো এখানে সমযোজী বন্ধন করছিল, এই যে আমি ডট দিয়ে বুঝালাম দুইটা ইলেকট্রন। ক্লোরিন বলবে এক কাজ করো, তুমি তোমার ইলেকট্রনটা নিয়ে চলে আসো, আমরা সমযোজী বন্ধন নতুন করে করব। তাহলে বন্ধনের ইলেকট্রন হাইড্রোজেন নিজের দিকে নিয়ে চলে যায়। তাহলে এরা দুইজন মিলে তৈরি করে ফেললো HCl। কিন্তু এই CH3 এর অবস্থা দেখো, এই কার্বনের উপরে এই একটা ইলেকট্রন নতুন করে তৈরি হয়েছে। নতুন করে তৈরি হয় না, মানে মাত্রই বন্ধন থেকে ছুটে চলে আসছে। এই যে আনইউজড ইলেকট্রনটা, এটাকে বলা হয় ফ্রি রেডিকেল, মুক্তমূলক। সেও বসে থাকবে না, 10^9 সেকেন্ড, ন্যানো সেকেন্ডের মধ্যে কারো না কারোর সাথে যুক্ত হয়ে যাবে সে। এখন আমি তোমাকে উদাহরণটা কি দিয়ে দেখাইছি? মিথেন। সারা বই থেকে শুধু মিথেন পাবো? নো। তাহলে কি করা যায়? ফ্রি রেডিকেলও ঠিক তেমনি ভাবে তিন প্রকার। তিন প্রকার কেমন? যদি এটার সাথে তিনটা অ্যালকাইল মূলক থাকে তাহলে এটার নাম হবে কি? 3 ডিগ্রি ফ্রি রেডিকেল। যদি এটার সাথে দুইটা অ্যালকাইল মূলক থাকে তাহলে এটার নাম হবে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। আমাদের কিন্তু এতটুকু পড়া হয়ে গেলে আমরা কিন্তু কিছু নামকরণ প্র্যাকটিস করব আজকে। হ্যাঁ, সো তোমরা যারা এগুলো আগে থেকেই পারো একটু হোল্ডে থাকো, কিছুক্ষণ পরে আমাদের কিছু নামকরণের মজা শুরু হবে। আচ্ছা, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ঠিক আছে? এখন কথা হচ্ছে এদের স্থিতিশীলতার ক্রম কেমনে হবে, এরা কিভাবে স্থিতিশীল হয়? আসলে এরা কারো জন্য ওয়েট করে না, এদের স্থিতিশীলতা এরা নিজেরাই খুঁজে বের করবে। কিভাবে? পাত্রে এরা তৈরি হইলো, ধরে নাও বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থায় ফ্রি রেডিকেল তৈরি হয়েছে। এখন এই ফ্রি রেডিকেল কাউকে পাচ্ছে না, তাহলে এরা স্থিতিশীলতা চায়। কেমনে স্থিতিশীলতা নিবে? বন্ধন গঠনের মাধ্যমে।
আমি তোমাকে এই উদাহরণটা দিচ্ছি, এই যে সবচেয়ে বামের যেটা, এটা দিয়ে একটু উদাহরণ দিই। সি ডট, এখানে আছে কি, এখানে আছে CH3, আর এই CH3 গুলো আমি এমনি রেখে দিই। একটু কিন্তু মনোযোগ দিতে হবে, বোর্ড থেকে চোখ সরানো যাবে না। আচ্ছা, বোর্ডটা একদম ক্লিয়ার আছে না? দেখো তো খুব ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমার এখান থেকে দেখতে পাচ্ছি বোর্ড কিন্তু ক্লিয়ার। ওকে, দেখো। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, ফ্রি রেডিকেল কোন বন্ধনে অ্যাটাক করে? কার্বন কার্বন বন্ধন নাকি কার্বন হাইড্রোজেন বন্ধনে সে তা সবচেয়ে দ্রুত অ্যাটাক করতে পারে? ফ্রি রেডিকেল কার্বন হাইড্রোজেন বন্ধনে অ্যাটাক করতে পারে, ঠিক আছে। দেখো দেখি, তার পার্শ্ববর্তী প্রতিবেশীর কাছে কিন্তু কার্বন হাইড্রোজেন বন্ধনটা আছে। এই ফ্রি রেডিকেলটা অ্যাপ্রোচ করবে এই হাইড্রোজেনকে সরায় দেওয়ার চেষ্টা করবে। কোনোভাবে এই হাইড্রোজেনকে সরায় দেওয়া যায় কিনা, ঠিক আছে। তাহলে এই হাইড্রোজেনটা এখান থেকে যদি নকডাউন হয়ে চলে যায়, তাহলে কি রয়ে যায়? তাকে এভাবে করবে যে তুমি তোমার তো একটাই ইলেকট্রন দরকার, তুমি একটা ইলেকট্রন নিয়ে চলে যাও। তাহলে এইখানে ইলেকট্রন রয়ে যায় কয়টা? দুইটা। একটা কার্বনের ইলেকট্রন, আর একটা হয় এই ফ্রি রেডিকেল অথবা হাইড্রোজেন একটা। দুইটা ইলেকট্রন মানে আসলে কি? দুইটা ইলেকট্রন মানে একটা বন্ধন। অর্থাৎ এটা কি হয়? এইটা দ্বিবন্ধন CH2 CH3 CH3। খেয়াল করে দেখো, স্থিতিশীলতা প্রাপ্ত না হয়ে যাবে কোথায়? একটু আগে ছিলাম ফ্রি রেডিকেল, সে একটা হাইড্রোজেনকে অপসারিত করে কি বানায় দিছে? অ্যালকিন বানায় দিছে, পাই বন্ধন বানায় দিছে। সময় নেয় নাই, মাত্র 10⁻৯ সেকেন্ডের মধ্যে এই কাজটা করে ফেলছে। এই ঘটনাটার নাম হচ্ছে কেমিস্ট্রির ল্যাঙ্গুয়েজে হাইপার কনজুগেশন। কি নাম? হাইপার কনজুগেশন। এটা কোনো বাংলা হয় না, এটার ইংরেজি যেটা সেটাই এটার বাংলা, হাইপার কনজুগেশন। আচ্ছা, সিম্পল একটা কথা বলো, এই হাইপার কনজুগেশন করার সম্ভাবনা সবচেয়ে বেশি কোথায়? 3 নাম্বারটায়, 3 ডিগ্রিটায়, 2 ডিগ্রিটায়, 1 ডিগ্রিটায়? কোথায় সবচেয়ে দ্রুত হাইপার কনজুগেশন করতে পারবে? কোথায় কার্বন হাইড্রোজেন বন্ধন সবচেয়ে বেশি আছে, ইচ্ছা মতো যে কেউ একটা সরাতে পারবে? কোন বন্ধনটা থেকে ইলেকট্রন নিতে হবে? কার্বন হাইড্রোজেন বন্ধন থেকে। চিন্তা করে দেখো, সবচেয়ে বেশি সম্ভাবনা আছে কোথায়? 3 নাম্বারটাতে। কারণ এইখানে অ্যালকাইল মূলকের সংখ্যা 3টা। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? 1টা। আর আমি যদি বলতাম মিথাইল ফ্রি রেডিকেল, এই মিথাইল ফ্রি রেডিকেলে কোনোদিনও হাইপার কনজুগেশন হবে? মিথাইল ফ্রি রেডিকেল কার্বন হাইড্রোজেন দ্বিবন্ধন কোথাও দেখছো কেউ? খেয়াল করে দেখো, কোন নিচের কোনটিতে হাইপার কনজুগেশন সম্ভব না? মিথাইল ফ্রি রেডিকেল উপরেরটা, এটা থেকে হাইপার কনজুগেশন হওয়া সম্ভব কিনা? CH3 ডট, এই যে এটার কথা বলতেছি আমি। এই যে এটা, ইয়েস অর নো, এই জায়গায় দ্বিবন্ধন পসিবল কিনা খালি এটা বলো। CH3 ডট পসিবল না, তাই না? কোনোভাবেই পসিবল না। তাহলে আশপাশে কার্বন হাইড্রোজেন বন্ধন যত বেশি হবে, হাইপার কনজুগেশন হওয়ার চান্স তত বেশি হবে। ভাই, হাইপার কনজুগেশনটা কি আবার বলেন? সেটা হচ্ছে ফ্রি রেডিকেল পার্শ্ববর্তী নিউক্লিয়াসের হাইড্রোজেনকে সরিয়ে যদি কার্বনের সাথে দ্বিবন্ধন করে স্থিতিশীলতা অর্জন করে ফেলে, ফ্রি রেডিকেলের ক্ষেত্রে এটাই হচ্ছে তার হাইপার কনজুগেশন। কি বুঝাতে চাইলাম? বুঝাতে চাইলাম কার স্থিতিশীলতা অর্জনের ক্ষমতা ভালো। তাহলে আমরা ঘুরে ফিরে সেই উপসংহারে চলে আসি, 321। আজকের পর থেকে কেউ যদি এটা ভুল করছে এবং কেউ যদি আমাকে সক্রিয়তার ক্রম এই শব্দটা জিজ্ঞাসা করছো, খবর আছে। কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি রেডিকেল, এই তিনজনের জন্য সক্রিয়তা শব্দটাকে উল্লেখ করব না, শুধুমাত্র উল্লেখ করব কি? শুধুমাত্র উল্লেখ করব হচ্ছে তাদের স্থিতিশীলতার ক্রম। ঠিক আছে? ওকে, একটু হোল্ড করো। তাহলে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম 321, ফ্রি রেডিকেলের 321, কার্বনায়নের 123। মনে থাকে জানো, ঠিক আছে? জৈব রসায়নে 80-20টা প্রশ্ন ঘুরে ফিরে, এগুলো যদি ভুলে যাও লাভ হবে না, সারা বই পড়েও লাভ হবে না যদি এগুলো ভুল করো কখনো। ওকে।
আচ্ছা, বন্ধন বিভাজন পড়ছি, আর দুইটা জিনিস লাগে, সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রোফাইল ই প্লাস, আর হচ্ছে নিউক্লিওফাইল। ভাই ইলেকট্রোফাইল কাকে বলে? সংজ্ঞাটা মনে রাখবা, যে ধনাত্মক চার্জ বিশিষ্ট, অথবা যার ইলেকট্রনের ঘাটতি আছে। প্রশ্ন করো, কার আছে ইলেকট্রনের ঘাটতি? কার থাকে? যার চার্জ নাই কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে, পজিটিভ চার্জ নাই। এই নাফিস, তোর মনে আছে ইলেকট্রনের ঘাটতি কার থাকে? চার্জ নাই কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে। একজন বলতেছে CH3, CH3 তো ইলেকট্রনের ঘাটতি নাই, চার্জ নাই তবে ইলেকট্রনের ঘাটতি আছে। ভেরি গুড, একজন আনসার দিছে লুইস অ্যাসিড। যত লুইস অ্যাসিড আছে, যত লুইস অ্যাসিড আছে সবাই ইলেকট্রোফাইল, যত লুইস অ্যাসিড আছে সবাই ইলেকট্রোফাইল। আচ্ছা, ইলেকট্রোফাইলটা একটু বিস্তারিত বলি এখন। দেখো, যে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর যার ইলেকট্রনের ঘাটতি আছে তাকে আমরা কি বলি? ইলেকট্রোফাইল। পরীক্ষায় পারবো কিভাবে? পরীক্ষায় পারার জন্য ইলেকট্রোফাইল দুই প্রকার, ধনাত্মক ইলেকট্রোফাইল, প্রসম ইলেকট্রোফাইল। ধনাত্মক কোনগুলো? প্রোটন, হাইড্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, যত কার্বোক্যাটায়ন আছে, অল কার্বোক্যাটায়ন সব ধনাত্মক ইলেকট্রোফাইল। ভাইয়া প্রসম ইলেকট্রোফাইল কোনগুলো? যত লুইস অ্যাসিড আছে। লুইস অ্যাসিড কি নতুন করে আর বলতে চাচ্ছি না, বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তনেও বলছি, আর ভাল লাগে না বলতে, ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস হচ্ছে নিউক্লিওফাইল। এখানে যদি এমন কেউ থেকে থাকো যে লুইস অ্যাসিডও চিনো না, ক্লাসের পরে আমার সাথে যোগাযোগ করবা, তোমার ভিডিও দিতে হবে আরো। নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল দুই প্রকার, ঋণাত্মক আর হচ্ছে প্রশম। ঋণাত্মক নিউক্লিওফাইল কোনগুলো? সকল কার্বন আয়ন, সকল কার্বন আয়ন, কার্বনের উপরে নেগেটিভ চার্জ দেখলেই সেটা ঋণাত্মক নিউক্লিওফাইল। হ্যালাইড, সায়ানাইড, BF4 মাইনাস এরকম দিছে, নো প্রবলেম, নিউক্লিওফাইল। AlCl4 মাইনাস নিউক্লিওফাইল, BCl4 মাইনাস নিউক্লিওফাইল, AlI4 মাইনাস, সব নিউক্লিওফাইল। এগুলো যা দিবে এগুলো সব নিউক্লিওফাইল, মনে রাখতে হবে কিন্তু। তাহলে প্রশম নিউক্লিওফাইল কারা? লুইসের বেস যারা, লুইসের অ্যাসিড যদি হয় ইলেকট্রোফাইল প্রশম, তাহলে লুইসের বেস হচ্ছে প্রশম নিউক্লিওফাইল। আচ্ছা, দেখি কার স্মরণ শক্তি ভালো। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল উভয় হিসেবে কাজ করে এমন দুইজনের নাম বলো। আমাদের দুইটাই এক্সেপশন আছে, ব্যতিক্রম। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল উভয় হিসেবে কাজ করে, কার মনে আছে? একজন বলতেছে পানি, কেউ বলতেছে হ্যালাইড, কেউ বলতেছে হাইড্রাইড। ওকে মাশফিক, তোমার আনসারও ঠিক আছে, বাকিদের আনসারও ঠিক হচ্ছে আসলে। ওকে, হাইড্রোজেন ইজ অলওয়েজ পজিটিভ, তাই না? সবসময় দেখে আসছি জৈব রসায়নে হাইড্রোজেনকে মাইনাস পাবো, একবারই পাবো, এটার তখন নাম হয়ে যায় হাইড্রাইড। কি নাম হয়ে যায়? হাইড্রাইড। হাইড্রাইড যে তোমরা জীবনে কোনোদিন দেখো নাই তা কিন্তু না। কোথায় দেখছো জানো? এই যে দেখো হাইড্রাইড দেখায় তোমাদের, লিথিয়াম, অ্যালুমিনিয়াম, টেট্রা হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, ক্লাস 9-10 এর বইতে দেখছিলা। ধাতু কখনো পজিটিভ নেগেটিভ হইতে পারে না, ধাতু অলওয়েজ জারণ সংখ্যা +1, তাহলে এখানে অবশ্যই হাইড্রোজেনের জারণ সংখ্যা -1, লিথিয়ামের জারণ সংখ্যা +1, অ্যালুমিনিয়াম ও ধাতু জারণ সংখ্যা +3, তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে -1। তাহলে ধাতব হাইড্রাইড সমূহ হাইড্রোজেনের জারণ সংখ্যা -1 হয়। জৈব রসায়নে হাইড্রোজেন প্লাসও হয়, হাইড্রোজেন মাইনাস, কখনো কখনো নিউক্লিওফাইল আকারেও আচরণ করে। আরেকটা হচ্ছে হ্যালোজেন।
ব্র্যাকেটে ফ্লোরিন ছাড়া বাকি সবাই Cl মাইনাসও হইতে পারে, Cl প্লাসও হইতে পারে, ব্রোমিন মাইনাসও হইতে পারে, ব্রোমিন প্লাসও হইতে পারে, আয়োডিন প্লাসও হইতে পারে, আয়োডিন মাইনাসও হইতে পারে। শুধুমাত্র ফ্লোরিন সারা জীবনই মাইনাস। ফ্লোরিন থেকে একটা ইলেকট্রন সরানো ইম্পসিবল, আংশিকভাবে সরানো যায় না। ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক, যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক তার সাথে কোনো ফাইজলামি করা যাবে না। আসলে কোনো বন্ধনে এমন কোনোদিন সম্ভব না তুমি ফ্লোরিনের সাথে বাটপারি করবা, সম্ভবই না। ফ্লোরিনের কাছ থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টানানো যায় না। ওকে, সামারি করি ভাই, অনেক কিছু ভুলে গেছে, অনেক কিছু বলছেন। আচ্ছা, সামারি বলি। কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম 321, ফ্রি রেডিকেলের স্থিতিশীলতার ক্রম 321। 321 মানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর কার্বানায়নেরটা 123। কার্বোক্যাটায়ন কিভাবে স্থিতিশীলতা পায়? ইন্ডাকটিভ ইফেক্ট। কার্বানায়ন কিভাবে স্থিতিশীলতা পায়? স্থানিক বাধা। ফ্রি রেডিকেল কিভাবে স্থিতিশীলতা পায়? হাইপার কনজুগেশন। প্রত্যেকটা একটা প্রশ্ন, জৈব রসায়ন পড়তে হবে গাইড বইয়ের মতো, প্রশ্ন এবং সাথে উত্তর। শুরুই করছি আজকে প্রশ্ন দিয়ে, কিন্তু যে ইমিনের কার্যকরী মূলক কি, সায়ানাইডের কার্যকরী মূলক কি, এগুলো হচ্ছে জৈব রসায়নের পড়া। এবার আসি ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল দুই প্রকার, সবচেয়ে বেশিবার আসছে নিচের কোনটি? প্রশম ইলেকট্রোফাইল। যত লুইস অ্যাসিড আছে সবগুলো প্রশম ইলেকট্রোফাইল। প্রশম নিউক্লিওফাইল কে? যত লুইস ক্ষার আছে। প্রশম মানে যার চার্জ নাই কিন্তু ইলেকট্রন দিতে পারে। আচ্ছা, লাস্ট কথা হচ্ছে ব্যতিক্রম। হ্যালোজেন ফ্লোরিন ছাড়া বাকিরা সবাই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুইটাই হতে পারে। আর হাইড্রোজেন H প্লাসও হতে পারে, H মাইনাসও হতে পারে। ঠিক আছে? ওকে, কি পড়ায় নিলাম আমি? এমন একটা শান্তিময় জিনিস পড়ায় নিছি যেটার কারণে অবশ্যই এবং অবশ্যই বিক্রিয়াগুলো পড়তে আর কষ্ট হবে না আসলে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে যখন বিক্রিয়া শুরু করে দিব, আমরা কিন্তু দ্বিতীয় ক্লাসেই বিক্রিয়ায় চলে যাব, অর্থাৎ চ্যাপ্টারে চলে যাব। আমরা 15 ক্লাস ধরে নামকরণ সমানুতা পড়তেই থাকলাম, এগুলোর বেনিফিট নাই, জিরো বেনিফিট। চলো, এর চেয়ে ভালো আমরা নামকরণের ভেতর থেকে প্রশ্ন পড়ি। নামকরণের বন্ধনী পদ্ধতি, এখান থেকে ভেতর থেকে প্রশ্ন পড়ি, আসো। ওকে, এটা একটা বন্ধনী পদ্ধতি, এটা একটা নামকরণ। আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে এইভাবে প্রশ্নগুলো আসবে। এখান থেকে আমরা কি কি শিখতে পারি দেখি। ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটার নাম মিথাইল মূলক, CH3, এটার নাম মিথাইল। মিথাইল মূলককে উপরে নিচে বামে ডানে, হ্যাঁ, এভাবে দিতে পারবো, অর্থাৎ উপরে নিচে দিয়ে আমি সাজাতে পারবো, কিন্তু মূল শিকলে দিতে পারবো না। কোথায় দিতে পারবো না? মূল শিকলে দিতে পারবো না। আচ্ছা, আমি একটু বুঝাইয়া দিই। এখানে একটা সি কম করছে, সরি, এখানে একটা সি দিই নাই, হ্যাঁ, সিটা দিয়ে নিও। ওকে, তাহলে এই যে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের সাথে সি, আমি এই সি থেকে শুরু করব। এই যে সিটা, ব্র্যাকেট এই সি এর সাথে CH3 মানে কি? মানে হচ্ছে কার্বনের 3টা হাতে মিথাইল আছে, দিয়ে দাও 3টা হাতে মিথাইল। এই পর্যন্ত শেষ না? এই পর্যন্ত শেষ কিন্তু। এরপরে যাও, এই যে কার্বন সাথে H আছে, ব্র্যাকেটে ক্লোরিন মানে এটা শাখা, শাখা উপরে বা নিচে ইচ্ছা মতো দিতে পারো। এরপরে CH আছে, ব্র্যাকেটে CH3 মানে এটা শাখা। এরপর আবার সি আছে, 3টা CH3 ডানে বামে আছে। এই যৌগটার নাম কি হবে? ঠান্ডা মাথায় নামটা বলবা, একই সাথে অনেক রুলস চলে আসছে কিন্তু এখানে। আনসারটা একটু বলবা কিন্তু এটার।
ওকে, অনেকেই অনেক রকমের নাম লেখছো। আচ্ছা, আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি। দেখো, আচ্ছা, প্রথমত লম্বা শিকল চিহ্নিত করতে হবে। সবচেয়ে লম্বা শিকলটা কোথায়? সবচেয়ে লম্বা শিকল হচ্ছে 1 2 3 4 5 6। 6 এর বেশি লম্বা শিকল আছে বলে আমার মনে হচ্ছে না। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এটাই আমার সবচেয়ে বড় লম্বা শিকল। আমি নিশ্চিত হয়ে যাই আমার যৌগটা হেক্সেন, এটা নিয়ে আমার মধ্যে কোনো সন্দেহ নাই। ওকে, নাম্বারিং কোত্থেকে করব? এই দিক থেকে করলে 2 নাম্বার কার্বনে 2টা শাখা, এই দিক থেকে করলে 2 নাম্বার কার্বনে 2টা শাখা, এই পাশ থেকে করলে 3 নাম্বার কার্বনে মিথাইল মূলক, 4 নাম্বার কার্বনে হ্যালোজেন। এই পাশ থেকে গণলে 3 নাম্বার কার্বনে হ্যালোজেন, 4 নাম্বার কার্বনে মিথাইল মূলক। নামটা কমপ্লিকেটেড, ভর্তি পরীক্ষায় দিছে, এ কারণে আমি দিছি। পরীক্ষার হলে আসলে তাড়াহুড়া লেগে যায় যে ভাইয়া কোন দিকে যাব, দুই দিক থেকে তো কাছাকাছি মনে হচ্ছে। ডিসাইডিং ফ্যাক্টরটা কোথায় বলো দেখি? কোন জায়গাটায় জিনিসটা অপ্রতিসম হয়েছে? এই যে এই জায়গাটায়। আমাকে একজন বলো, হ্যালোজেন নাকি অ্যালকাইল কোনটাকে প্রাধান্য দিব? নাম্বারিং করার সময় কার সক্রিয়তা বেশি হবে, অ্যালকেনের না অ্যালকাইল হ্যালাইডের? হ্যালোজেনকে প্রাধান্য দিব নাকি অ্যালকাইলকে দিব? আচ্ছা, বায়েজিদ আনসার দিছে হ্যালোজেনকে দিব। ঠিক আছে, তাহলে আমরা এটা নামকরণটা পারবো। তাহলে কোন দিক থেকে নাম্বারিং করব? এখানে লিখবো 1 2 3 4 5 6। এখন আমাদের 2 নং কার্বনে মিথাইল আছে, 3 নং কার্বনে ক্লোরো আছে। সবার আগে লিখতে হবে 3 ক্লোরো। এরপরে মিথাইলের পরিচয়। মিথাইলের পরিচয় কিভাবে দিব? 1টা 2টা 3টা 4টা 5টা, 2 2 4 5 5 টেট্রা মিথা সরি পেন্টা মিথাইল হেক্সেন। ঠিক আছে, বড় সড়ো নাম তাই না? শুরুই করে ফেলছে একটা বড় নাম দিয়ে। 3 ক্লোরো 2 2 4 5 5 পেন্টা মিথাইল হেক্সেন। অনেকের নাম লেখার সময় দেখছি 2 মাত্র একবার লেখছে। নো, যতবার শাখা ততবার মেনশন দ্য নেম প্লিজ। ঠিক আছে, ওকে। এবার আমার বন্ধনী পদ্ধতি থেকে তো আমি শুরু করতেছিলাম, আমাকে একটু উত্তর দিতে হবে কতগুলো জিনিসের। সেটা হচ্ছে, দেখো, নামকরণের ভেতর থেকে কিরকম প্রশ্ন আসে আর কি, সেগুলো আমরা দেখব। আচ্ছা, আমাকে এই কোশ্চেন গুলোর নাম বলতে হবে। নাম কি এটার? নাম। 1 ডিগ্রি কার্বন কয়টি? 2 ডিগ্রি কার্বন কয়টি? 3 ডিগ্রি কার্বন কয়টি? কোয়াটারনারি কার্বন কয়টি? যারা পারো লেখো, যারা পারো না 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করো কষ্ট করে, আমি বলে দিব। কি কি লিখতে বলছি তোমাদের চ্যাট বক্সে? নাম কি? 1 ডিগ্রি কার্বন কয়টা এই যৌগে? 2 ডিগ্রি কয়টা? 3 ডিগ্রি কয়টা? কোয়াটারনারি কার্বন কয়টা? আসছে কোথায়? লিখে দিই, ডিইউ, ঢাকা ভার্সিটির প্রশ্নে আসছে।
ওকে, অনেকের আনসারটাই সঠিক আসতেছে। বাইজিদ, তোমার আনসারটা ভুল হয়েছে, একটু চেক করে দেখো। 1 নাম্বার কার্বনে কখনো শাখা হয় না। আচ্ছা, চলো তাহলে আমরা স্ট্রাকচারটা আঁকি। যারা এটা সর্ট আউট করতে পারো নাই তাদেরকে একটু দেখতে বলতেছি, কষ্ট করে একটু তাকায় দেখো। ওকে, প্রীতমের আনসার ঠিক আছে, সাইদুলের আনসারও ঠিক আছে, একটু খেয়াল করে দেখো। CH3 এটা দিয়ে শুরু, যেমনে আছে তেমনেই থাকবে যেহেতু কোনো ব্র্যাকেটের কিছু নাই। CH যেমনে আছে তেমনেই থাকবে, কারণ কি কোনো ব্র্যাকেট নাই। CH3 এর সাথে ব্র্যাকেট আছে, এই CH3 টা কার সাথে ব্র্যাকেট? CH এর সাথে, তার মানে CH এর মাথার উপর CH3 দিয়ে দাও। আচ্ছা, CH2 হোল ব্র্যাকেট 2, CH2 এর নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে মিথাইলিন। ব্র্যাকেটে যদি মিথাইলিন থাকে তাকে মূল শিকলে বসায় দিব। ব্র্যাকেটে যদি মিথাইলিন থাকে তাকে মূল শিকলে বসায় দিব। বসায় দাও মূল শিকলে, CH2 CH2। ওকে, এরপরে হোল্ড করো, কে আসলো সামনে? কার্বন। কার্বনের আশপাশে কয়টা মিথাইল? 3টা। এটা একটু আগেও কিন্তু দেখাইছি। যখনই ব্র্যাকেটে থাকবে ডানে বামে সাজায় দিব, ঠিক আছে? ওকে, এখন নামকরণ করা যাক। এটা আমার মূল শিকল। আমি যদি এই দিক থেকে নাম্বার বসাই তাহলে 2 নাম্বার কার্বনের শাখা, ডান দিক থেকে নাম্বার বসালেও 2 নাম্বার কার্বনের শাখা। নামকরণের রুলস নাম্বার 1 হচ্ছে সবচেয়ে লম্বা শিকল চিহ্নিত করো। যেমনি গণলে লম্বা হয়, এটাই আমার কাছে সবচেয়ে বেশি লম্বা। নামকরণের রুলস নাম্বার 2 হচ্ছে যে এই দিক থেকে গণনা করলে শাখাকে কাছে পাওয়া যায়, সেই দিক থেকে গণনা করো। এখন বাম দিক থেকে গণলেও ঠিক একই রকম, ডান দিক থেকে গণলেও একই রকম। নামকরণের 3 নাম্বার রুলস হচ্ছে যদি শাখাটা মিলে যায়, যেই দিক দিয়ে গণলে কম নাম্বারে বেশি শাখা পাবো সেই দিক দিয়ে গণো। তাহলে কোন দিক থেকে গণবো? ডান পাশ থেকে গণবো কিনা? এই দিক থেকে যদি গণি তাহলে কম নাম্বারে বেশি শাখা পাবো। তাহলে লিখি 1 2 3 4 5 6। এখন নাম কি হবে? যৌগের নাম তো হেক্সেন। 2 2 5। এই নাম্বারগুলো কেন দেখলাম? এগুলো হচ্ছে শাখা, শাখাগুলোকে অলওয়েজ গোল করে দিব। যারা নতুন নতুন নামকরণ শিখো এবং জৈব রসায়নের মধ্যে একটা বিরক্তি কাজ করে, তারা বক্স গোল নাম্বার সব দিবা খাতায়, ঠিক আছে? না হলে জীবনও শিখতে পারবে না। আচ্ছা, আমি বাংলা ইংলিশ সব মিশিয়ে ফেলছি। ট্রাই মিথাইল হেক্সেন, 2 to 5 ট্রাই মিথাইল হেক্সেন। আচ্ছা, এবার আসো ডিগ্রি চিহ্নিত করি। ডিগ্রি, আমি এটা যেহেতু একটু একদম অনেক বেশি গিজিবিজি হয়ে গেছে, আমি এটাকে আবার একটু আঁকি উপরে, দেখো। এটা তো একটা অ্যালকেন। অ্যালকেনের ডিগ্রি কিভাবে বের করে? অ্যালকেনের ডিগ্রি বের করার নিয়ম, এই কার্বনটার দিকে তাকাও, সে ইমিডিয়েট কয়টা কার্বনের সাথে কানেক্টেড? তার পাশে সে কয়টা কানেক্টের সাথে কানেক্টেড? একটা কার্বন, ইমিডিয়েট কার্বন একটা তার সাথে, সুতরাং এটা 1 ডিগ্রি। এই কার্বনটার দিকে তাকাও, সে উপরে একটা কার্বনের সাথে কানেক্টেড, ডানে একটা কার্বন, বামে একটা কার্বন, এই কার্বনটা 3 ডিগ্রি। উপরের মিথাইল মূলকটা, যত মিথাইল মূলক আছে সব 1 ডিগ্রি হয় নরমালি। তাহলে এই মিথাইল মূলকটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। কারো যদি বুঝতে সমস্যা হয় প্লিজ বলবা, সংকোচ করো না, শিখতে আসছো সবাই, ঠিক আছে? অনেক নতুন আছো তো, আমি আসলে বুঝতেছি না নতুনদের অবস্থাটা কেমন, যদিও আমি আগে ভিডিও দিয়ে রাখছিলাম মাসখানেক আগে। আচ্ছা দেখো, এই CH2 এর দিকে তাকাও, যত মিথিলিন মূলক আছে, যত মিথিলিন মূলক আছে এগুলো সব 2 ডিগ্রি। তাহলে কোয়াটারনারি আছে নাকি? আছে। এই যে এই কার্বনটার দিকে তাকায় দেখো, সে হচ্ছে 4 ডিগ্রি। 4 ডিগ্রি বলে কোনো কিছু হয় না, কোয়াটারনারি। কি নাম? কোয়াটারনারি। এই ক্লিয়ার ব্যাপারটা? কিভাবে মাপবো? যত মিথাইল মূলক আছে সব 1 ডিগ্রি, যত মিথিলিন আছে সব 2 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ আমার কার্বনটা ডানে বামে উপরে নিচে ইমিডিয়েট কয়টা কার্বনের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে?
অ্যালকেনের কি বলে প্রীতম, মনে রাখবা অ্যালকেনের ক্ষেত্রে ডিগ্রি ব্যাপারটা পুরোপুরি আলাদা, প্রত্যেককে ডিগ্রির আওতায় আনতে হবে। অন্য জৈব যৌগের ক্ষেত্রে কার্যকরী মূলকের পাশের কার্বনের মধ্যে ডিগ্রি থাকে, আর অ্যালকেনের ক্ষেত্রে সবার কাছে ডিগ্রি থাকে। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখো খালি। ওকে, আচ্ছা তোমরা প্রীতমের কোশ্চেনটা বুঝছো কিনা আমি বলে দিই। প্রীতম প্রশ্ন করছে যে ভাইয়া, ফর এক্সাম্পল আমি যদি বলি এটা তো একটা অ্যালকোহল, এই অ্যালকোহলটা কয় ডিগ্রি বলবো আমি? অ্যালকেন ব্যতীত অন্য বাকিদের ক্ষেত্রে ডিগ্রি নির্ধারণের নিয়ম হচ্ছে, এইটা তো কার্যকরী মূলক, কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে ওই কার্বনে যতগুলো অ্যালকাইল মূলক থাকে সেটাই তার ডিগ্রি। তাহলে এখানে কয় ডিগ্রি? এটা 2 ডিগ্রি, আর কোনো কিছু বলা লাগে না, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত ওই কার্বনে কতগুলো অ্যালকাইল মূলক আছে সেটাই তার ডিগ্রি। অ্যালকেনের ক্ষেত্রে যত কার্বন আছে যৌগের মধ্যে সবাই ডিগ্রির অন্তর্ভুক্ত। ঠিক আছে, ওকে। এখন আমার সবচেয়ে পছন্দের প্রশ্নগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে এই উপরের যৌগটার মধ্যে আইসোপ্রোপাইল মূলক কয়টা আছে? এটা পারা উচিত কিন্তু। মিথাইলিন কয়টা আছে? মিথাইল মূলক কয়টা আছে? আর নিওপেন্টাইল মূলক কয়টা আছে? আমার সবচেয়ে পছন্দের প্রশ্ন। নামকরণ কেউ বুঝে কিনা এটা এক প্রশ্ন দিয়ে বের করে ফেলা যায়। আইসোপ্রোপাইল মূলক কয়টা আছে? সিরিয়াল ওয়াইজ আনসারটা লিখবা। আইসোপ্রোপাইল কয়টা, মিথাইলিন কয়টা? সবাই একটু পার্টিসিপেট করো, যারা পারো পার্টিসিপেট করো, ঠিক আছে? দেখবো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু হেল্প করে দিই। দেখো, আমি যদি তোমাদেরকে এই ছবিটাকে ভেঙে ভেঙে দেখাই, দেখো এই যেটা আমি আঁকছি এটাকে আইসোপ্রোপাইল বলে। এই যে এটা, এই বক্সটাকে আইসোপ্রোপাইল বলে, এই বক্সটাকে মিথাইল বলে, এই বক্সটাকে মিথাইলিন বলে, এইটাকে নিওপেন্টাইল বলে। যারা আগে পারো নাই আমাকে বলো দেখি, এই বক্সটা উপরের যৌগে কোথাও দেখতে পারো কিনা, দেখা যায় কিনা আলাদা করে? এই ইমেজটা উপরের বড় ইমেজটার মধ্যে কোথাও আছে কিনা, কোন পাশে আছে খেয়াল করে দেখছো কিনা? এটাকে আমি একবারই পাবো। এই যে দেখো, আমি বড় একটা বৃত্ত দিচ্ছি, মিলে গেছে না উপরেরটা নিচের সাথে? এটাকে বলে আইসোপ্রোপাইল মূলক। কি মূলক? আইসোপ্রোপাইল মূলক। একটা আছে এটা। মিথিলিন কয়টা আছে? এই যে মিথিলিন, 2টা আছে। মিথাইল কয়টা আছে গনে দেখো, এই যে মিথাইল, এই যে মিথাইল, আর এগুলো হচ্ছে আমার মিথাইল। কয়টা আছে? 5টা আছে। আর নিওপেন্টাইল এই যে এই বড় বক্সটা, এটা হচ্ছে আমার নিওপেন্টাইল। ঠিক আছে, আশা রাখি পারবা। ওকে, এবার নামকরণের তৃতীয় পদ্ধতি, স্কেলেটন বা 6 প্যাক পদ্ধতি।
ঠিক আছে, কঙ্কাল পদ্ধতি যেটা, ঠিক আছে, স্কেলেটন বা সিক্স প্যাক। ওকে, আচ্ছা সিক্স প্যাক পদ্ধতিতে কি আছে একটু দেখো। প্রত্যেকটা পয়েন্ট এক একটা কার্বনকে নির্দেশ করে। আমি যদি বোর্ডে এরকম একটা দাগ দিই, এটাকে বলবো আমরা ইথেন। কিভাবে এটাকে ইথেন বলবো? এই যে কার্বন, এই যে কার্বন, কার্বনের বাকি হাতে হাইড্রোজেন আছে, সেটা লিখলেও কি না লিখলেও কি। তাহলে কার্বনের বাকি হাতে যে হাইড্রোজেন আছে, এটা সবসময় কল্পনা করে নেওয়াই হচ্ছে সিক্স প্যাক পদ্ধতি বা স্কেলেটন। ফর এক্সাম্পল, আমরা যখন এইভাবে আঁকি, এটা কি বেনজিন না? ক্লাস 9-10 থেকে কখন তো আর্গুমেন্ট করো নাই এটা যে বেনজিন, কিন্তু বেনজিন তো অরিজিনালি এইটা, এইটা না বেনজিন? কিন্তু আমরা সুবিধার জন্য পয়েন্টগুলোকে, কার্বনের পয়েন্টগুলোকে জোড়া লাগিয়ে লাগিয়ে হাইড্রোজেন ছাড়া লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক তেমনি এলিফ্যাটিক যৌগগুলোও এভাবে লেখা যেতে পারে, প্রত্যেকটা পয়েন্ট এক একটা কার্বনকে নির্দেশ করে। এটার নাম কি যেটা দিলাম? এই যে এইটা, এই যৌগটার নাম কি? তিনটা দাগ দিছি, এই যৌগটার নাম কি? ভেরি গুড নোমান, নোমান আনসার দিছি, যৌগটার নাম ইথাইন। একেবারে পারফেক্ট, যৌগটার নাম ইথাইন। আমি যদি দুইটা দাগ দিই, এটা হচ্ছে ইথিন, একটা দাগ ইথেন। কারণ প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কি আছে? কার্বন আছে, অর্থাৎ শুরু এবং শেষে কি আছে? কার্বন অটোমেটিকই আছে, হাইড্রোজেনও আছে, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। এখন স্কেলেটন পদ্ধতিতে নামকরণে আমাদের খুব একটা আহামরি প্রবলেম হবে কিনা? না, হবে না আশা রাখি। আমি একটা নামকরণ দিচ্ছি এরকম, এই যৌগটার নাম কে বলতে পারবে? এই যৌগটার নাম কি? আমি বুঝাই দিই, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এইটা এবং এইটা একটা পয়েন্ট। এই যে একটা টান দিলাম না, এটা একটা শাখা। কেমন শাখা? কার্বন বিশিষ্ট শাখা। এই যে টান দিলাম, শাখা। এই যৌগটার নাম কি? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। কি নাম? 3,3 ডাই মিথাইল প্যান্টেন। কি নাম? প্যান্টেন। এটা কি মূলক? এটা মিথাইল মূলক। কেমনে বুঝলে এটা মিথাইল? একটা টান দিছি, একটা টান, একটা টান দিলে কি সেটা মিথাইল। আচ্ছা, তোমাদের একটু হেল্প করি, দেখো এরকম একটা টান দিলাম, এটা কি? মিথাইল। টানটা এদিকে আরেকবার দিলাম, এটা কি? ইথাইল। আরেকটা টান দিলাম, এটা হয়ে গেল কি? প্রোপাইল। বুঝতে পারলাম? আবার দেখাই, এরকম টান দিছিলাম, মিথাইল। এই পয়েন্ট থেকে আরেকটা যদি টান দিই, ইথাইল। এই পয়েন্টে আরেকটা আমরা টান দিলাম, একই পয়েন্টে মিথাইল, একই পয়েন্টে ইথাইল। আচ্ছা, তোমাদের কিছু নামকরণ এগুলো প্র্যাকটিস করাই, এখানেই করতে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, যাদের কাছে স্কেলেটন কঠিন লাগে তাদের জন্য আমার কাছে স্পেশাল পরামর্শ আছে, আমি দেখাইতেছি কি করবা। আমি আগে করতে দিই, দেখো এই যৌগটার নাম বলবা, যেটা আঁকছি এই যৌগটার নাম। যাদের বুঝতে কষ্ট হচ্ছে আমাকে 1 মিনিট সময় দাও, আমি এটাকে ভেঙে দেখাবো। কিন্তু যাদেরকে করতে দিছি তারা আগে নামটা বলে ফেলো, যারা পারো।
তাহমিদ, মারাত্মক একটা ভুল করছিস, যে ভুলটা নরমালি করা উচিত ছিল না ওটাই করছিস। শওকত, তোমার আনসারটা পারফেক্ট আছে। নোমানও ভুল করছো, তাহমিদও ভুল করছো, নোমানও ভুল করছো। ফাহিম, মাশফিক, তোরা পারতেছিস কিনা দেখ। নামকরণের বেসিক নিয়ম কি? সবচেয়ে লম্বা শিকলকে চিহ্নিত করো। সবচেয়ে লম্বা কিভাবে হয় ভাবো, নাম্বারিং তো অনেক পরের কথা, আগে সবচেয়ে লম্বা কিভাবে হয় ভাবতে থাকো। শহীদ, ভেরি গুড ভাইয়া, তোমারটাও হয়ে গেছে। আচ্ছা, যারা পারো নাই একটু বোর্ডে খেয়াল করো এবার। আচ্ছা, যাদের কাছে কঠিন লাগতেছে তারা আগে একটা কাজ করো, এই যে এই ডট গুলোকে মোটা মোটা করে দাও, এই পয়েন্ট গুলোকে বড় করো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এগুলোর বদলে কার্বন লিখি। দেখো এই যে কার্বন, 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 লিখছি। এবার সবার গায়ের কাছে হাইড্রোজেন দাও। দেখো এই কার্বনে কয়টা হাত খালি? তিনটা। এই কার্বনে আর কয়টা দিলে যোজ্যতা ফিল আপ হয়? দুইটা। এর কাছে আর কয়টা দিলে? দুইটা। মজার ব্যাপার দেখো, এই কার্বনটা আগেই টিচার কনফিউজড করে তোমাকে দুইটা হাইড্রোজেন দিয়ে রাখছে। এটাই কিন্তু সেই কনফিউশনটা। দিলেও কি না দিলেও কি, আমি তো জানতামই আসলে আগে থেকে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? এই যে এইটা আগে থেকেই তোমাকে কনফিউজড করে রাখছে। এই কার্বনটায় দুইটা হাইড্রোজেন। আচ্ছা, এই কার্বনটাতে কোনো হাইড্রোজেন দরকার আছে কিনা? এই যে বাম পাশের কার্বন, এটা থেকে হাইড্রোজেন দিব নাকি দিব না? দরকার নাই। এইটাতে কয়টা? দুইটা। এটাতে কয়টা? তিনটা। এখানে কয়টা? তিনটা। এখানে কয়টা? তিনটা। এখন তো নামকরণ সহজ হয়ে গেল। চলো আমরা একটু দেখি তো সবচেয়ে বড় কিভাবে হয়। এই যে আমি একটা রেখা টানতেছি, দেখো এই যে এটাই সবচেয়ে বড়। যেভাবেই গণনা কেন এটাই সবচেয়ে বড়। 1 2 3 4 5 6 7, যোগটা কি? 7 মানে হ্যাপটেন। অ্যালকেন নিয়ে পড়তেছি মানে 7 মানে হ্যাপটেন। এবার নাম্বারিং করো। কোত্থেকে নাম্বার বসাবা? এই দিক থেকে নাম্বার বসালে, ডান পাশ থেকে, আমার হাতের ডান দিক থেকে নাম্বার বসালে অনেক অনেক দূরে এসে নাম্বার বসে। আর যদি হাতের বাম পাশ থেকে উপর থেকে নাম্বারটা বসিয়ে যায়, খুব কাছে নাম্বারটা বসে। তাহলে 3.3, 3 নাম্বার কার্বনে কি আছে? মিথাইল মূলক আছে। 3 শব্দটা দুইবার লিখবো, মিথাইল মূলক দুইবার আছে তাই দুইবার লিখবো, ডাই মিথাইল। 3.3 ডাই মিথাইল হ্যাপটেন। ঠিক আছে, দুই একজন ভুল করছিস, এখন কিন্তু আর ভুল করা যাবে না। 3.3 ডাই মিথাইল হ্যাপটেন। ওকে, আরেকটা স্কেলেটন করাচ্ছি। এইটার নাম কি হবে? যাদের কষ্ট হয় তারা কিন্তু পয়েন্ট লেখে কার্বন দিয়ে ভাঙ্গায় নিবা। ঠিক আছে, কার্বন দিয়ে ভাঙ্গায় নিবা যাদের সমস্যা হয় আর কি। দেখো আমি ভাঙ্গায় দিচ্ছি। এইখান থেকে এটা সি, এটাও সি, পরে সি।
এখন দেখো তুমি যেই দিক থেকেই গণনা কেন 5 হচ্ছে হাইয়েস্ট, তবে আমি কাকে প্রাধান্য দিব? আমি এইখান থেকে নাম্বারিংটা করব 1 2 3 4 5। ঠিক আছে, ওকে। যৌগটার নাম প্যান্টেন। এটা কেমন প্যান্টেন? যার 1 নাম্বার কার্বনে ক্লোরিন আছে 1 ক্লোরো, এবং 4 নাম্বার কার্বনে 2 নাম্বার কার্বনে আর 3 নাম্বার কার্বনে মিথাইল আছে 2 3 4 ট্রাইমিথাইল প্যান্টেন। সবার হয়েছে কিনা চেক করে দেখো। 1 ক্লোরো 2 3 4 ট্রাইমিথাইল প্যান্টেন। এটাই হচ্ছে স্কেলেটন ফর্মুলার কাজটা। ঠিক আছে, আমি কিন্তু যখনই এখানে হাত দিয়ে ক্লোরিন দিয়ে দিছি তখন কিন্তু পয়েন্টে আর কার্বন বিবেচনা করা যাবে না। আই রিপিট, যখন আমি কি খেয়াল করে দেখাই জিনিসটা, এই যে এরকম মনে করো এখানে হাত দিয়ে আমি OH দিছি, সরি এটা দেখা যাচ্ছে না, এই যে এটা এখানে হাত দিয়ে আমি OH দিছি, OH মানে এই কার্বনের সাথে OH যুক্ত আছে, এই লাস্টের এটাকে আবার কোনো কার্বন বিবেচনা কইরো না। আবারও বলতেছি, লাস্টের এইটা কখন কার্বন বিবেচনা হবে আর কখন হবে না এটা ক্ল্যারিফাই করে রাখো। দেখো প্যাচ লাগায়ও না কিন্তু, খেয়াল করে দেখো। এই যৌগটার নাম কি? প্রোপেন। কি নাম? একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, কার্বন কার্বন কার্বন, কি নাম? প্রোপেন। আমি এই যৌগটার উপর একটা টান দিলাম, টান দিয়ে আর কিছু দেই নাই। যদি টান দিয়ে কিছু না দেই তার মানে এখানে একটা মিথাইল আছে, তখন এটার নাম হবে 2 মিথাইল প্রোপেন। এখন আমি এখানে টান দিয়ে একটা ক্লোরিন দিছি, এর মানে কিন্তু এই না এই পয়েন্টে আবার কার্বন আছে, কার্বন কিন্তু শুধু এই পয়েন্টে, তখন এটার নাম 2 ক্লোরো প্রোপেন। এই আমাদের কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এই এখন ক্লিয়ার কিনা সবার একটু বলো, স্কেলেটন নিয়ে ঝামেলা আছে কিনা? স্কেলেটন নিয়ে কারো প্রবলেম হলে আমাকে কিন্তু বইলো। স্কেলেটনটা সমাধানের একটাই উপায়, কার্বন নাম্বারটা মেনশন করে ফেলা। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা ওই পয়েন্টে যদি কোনো কার্যকরীমূলক দিয়ে দেয় ওটারে কিন্তু আর কার্বন ভাববো না। যদি এটাকে এরকম উন্মুক্ত করে রাখে, এই যে এরকম হাতটা উন্মুক্ত করছে, আবার এইখানে হাতটা এরকম উন্মুক্ত করে রাখছে, এটাই কিন্তু কার্বন। হাতটা উন্মুক্ত করে রাখাই কিন্তু কার্বন, মানে এই পয়েন্টে মিথাইল আছে, এক কথায় মিথাইল আছে। এখন যদি আমাকে এরকম টান দিয়ে উপরে একটা OH আর নিচে একটা ক্লোরিন দেয়, তাহলে এগুলাই আছে আসলে, ওই পয়েন্টে আর কার্বন আবার ভাবতে যেও না অযথা, তোমার মেইন চেইন এইটাই। ঠিক আছে, স্কেলেটন কিন্তু প্র্যাকটিস করাটা সহজ, প্র্যাকটিস করলে অনেক বেশি নামকরণ তাড়াতাড়ি শিখা যায়। ঠিক আছে, ওকে। এগুলো কেন দেখায় নিলাম, এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে যেন অ্যাটলিস্ট বিক্রিয়াটা পড়তে পারি। নামকরণ আর সমানুতা বইতে হয়তো 50 পেজ লেখা বইসা রইছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। অর্গানিকে বিক্রিয়া মনে রাখতে হবে, বৈশিষ্ট্য মনে রাখতে হবে, ব্যাখ্যা মনে রাখতে হবে, এগুলোই অর্গানিকের মূল কাজ। আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা বলি, ইঞ্জিনিয়ারিং বলি আর ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, আমাদের দরকার অর্গানিকের সকল কোশ্চেন ক্র্যাক করা। নামকরণ সমানতা আমি কখনোই চাই না একটা ছাত্র নামকরণ আর সমানতার উপর ঘন্টার পর ঘন্টা বসে থাকুক, আমি চাই না। ঠিক আছে, সমানতা আমি আলাদা করে পড়াবো না, নেক্সট ক্লাসে আমি অ্যালকেন থেকে স্টার্ট করব। ঠিক ওই জায়গা থেকে অ্যালকেন পড়ানোর সময় অ্যালকেনের সমানতাও আমি পড়াবো, অ্যালকিন পড়ানোর সময় অ্যালকিনের সকল সমানতা আমি পড়াবো। ঠিক আছে, এবার সমানতাটা চ্যাপ্টারের ভেতর থেকে পড়াবো। অন্য সময় কি করতাম, নামকরণ সমানতা অনেক দিন চলে যেত, স্টুডেন্টরা ভাবতো আয় হায় অর্গানিক এত বড় কেন। তোমাদের জন্য এই ফিলটা না হয়। যাদের ক্লাস রেকর্ডিং চলতেছে রেকর্ডটা কাইন্ডলি অফ করে ফেলো। ঠিক আছে, রেকর্ডটা অফ করে ফেলো।